নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এই প্রতিবেদন যখন প্রস্তুতি নিচ্ছি তখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি, কিন্তু এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন হয়তো ততক্ষণে সেই তালিকা হয়তো আপনাদের চোখের সামনে ভেসে উঠেছে। কে থাকবেন কে থাকবেন না প্রচুর জল্পনা চলছে। আমাদের নিজস্ব কিছু অ্যাসেসমেন্ট ছিল যে বিজেপির এই দ্বিতীয় দফার তালিকায় সম্ভাব্য কে কে প্রার্থী হতে পারেন এবং টক্কর দিতে পারেন তৃণমূল কংগ্রেস বা সিপিএমের সঙ্গে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমাদের কৌতূহল ছিল মহিলা মুখের নাম কি কি আসতে পারে, কোন কোন মহিলা আগামী দিনে বিজেপির এই প্রার্থী তালিকায় থাকতে পারেন। অনেকগুলো নাম নিয়ে আমরা আলোচনা করছিলাম, চর্চা করছিলাম। হঠাৎই এমন একটা সময় এবিপি আনন্দে সম্ভাব্য তালিকার একটি ভেসে এলো, তাদের সূত্র মারফত তারা জানতে পেরেছেন এবং সেটাকে তারা সংবাদ মাধ্যমে রিফ্লেক্ট করালেন। এবং এবিপি আনন্দ এই জাতীয় সংবাদ যখন পরিবেশন করেন তাতে কিছু গ্রহণযোগ্যতা থাকে, তার কারণ তাদের সোর্সগুলো খুব কনফার্ম থাকে। আমি দেখছিলাম সেই সম্ভাব্য তালিকার মধ্যে মহিলা কারা আছেন। দেখছিলাম মাহফুজা খাতুন আছেন, মাহফুজা খাতুন জঙ্গিপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখছিলাম অগ্নিমিত্রা পল, যিনি আসানসোলের বিধায়িকা, এবং তাঁকে দল এবার সম্ভবত নমিনেশন দিচ্ছে। দিলীপ ঘোষ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা সেইখান থেকে, অর্থাৎ মেদিনীপুর আসন থেকে অগ্নিমিত্রা পলকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর কথা হচ্ছে। এবং দেখছিলাম ডক্টর অর্চনা মজুমদার, সম্ভবত, আমি আবার বলছি সম্ভবত তার নামটা দেখছিলাম বারাসাত আসন কেন্দ্রে ডক্টর অর্চনা মজুমদারের নাম। আমি আজকে এই তিনটে নাম নিয়ে একটা টুকরো আলোচনায় আপনাদের কাছে বাংলার মনে এলাম, কারণ দেখুন নির্বাচনী রাজনীতিতে, নির্বাচনী উত্তাপে প্রচার যেমন একটা বিষয়, তেমনি প্রার্থী অবশ্যই একটা বিষয়। প্রার্থী কতটা কন্টেস্ট করতে পারে, কতটা লড়াই দিতে পারে, সেটা তো ভবিষ্যৎ বলবে। ফাইনালি প্রার্থী তালিকা ফাইনাল হলে আমি জানি না এই তিনজনই প্রার্থী হচ্ছেন কিনা, কিন্তু সম্ভাব্য তালিকায় যেহেতু তিনজনের নাম এসে, আমার মনে হচ্ছে তিনটে নাম নিয়ে একটু টুকরো আলোচনা আপনাদের কাছে বাংলা মনে দরকার। কেই মাহফুজা খাতুন, আপনারা জানেন এই মাহফুজা খাতুন সংখ্যালঘু মুখ হিসেবে বিজেপিতে অত্যন্ত ভোকাল, দারুণ বক্তৃতা করেন, গ্রামে গঞ্জে চষে বেড়াতে পারেন। মুর্শিদাবাদের মানুষ, তিনি 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 দীর্ঘদিন ধরে বিজেপির ফোল্ডে আছেন এবং লড়াইটা করার কন্টিনিউয়াস একটা চেষ্টা করে যাচ্ছেন মাহফুজা খাতুন। মাহফুজা খাতুন প্রার্থী হবেন কি না, একসময় সম্ভবত বাম মনস্কতা ছিলেন, কিন্তু পরবর্তীকালে বিজেপিতে যুক্ত করেন এবং বিজেপির হয়ে প্রচুর নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিকভাবে তার রাজনীতিতে সক্রিয়তা দেখেছে। আমার মনে বারবার প্রশ্ন আসতো যে এমন একজন সংখ্যালঘু মহিলা মুখে কেন বিজেপি খুব সক্রিয়ভাবে কাজে লাগায় না। কিন্তু বোধহয় মাহফুজা খাতুনকে জঙ্গিপুরে প্রার্থী করলে আমার মনে হয় যে সেই খরাটা কাটবে এবং এই মানুষটির মুখটি যদি বিজেপি কাজে লাগায়, একদিকে সংখ্যালঘু আরেকদিকে মহিলা, এবং পাশাপাশি অত্যন্ত সাবলীল বক্তা, সোজা কথা সোজাভাবে বলতে ভালোবাসেন, তার যে কোনো বক্তৃতা আপনি মনোগ্রাহী হয়ে শুনতে ভালোবাসবেন। মহিলা রাজনীতিবিদদের বক্তৃতা শোনা মানে একদম মানে একটানা কন্টিনিউয়াসলি মনোযোগ সহকারে শোনার মতো যে আকর্ষণ বোধটা, বক্তৃতার মধ্যে যে ঝাঁঝটা, সেটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে থাকে, কিন্তু মাহফুজা খাতুনের মধ্যে আছেন। এবং সেই মাহফুজা খাতুন সম্ভবত প্রার্থী হতে চলেছেন জঙ্গিপুরে। যদি প্রার্থী না হন সেটা অন্য কথা, কিন্তু যদি প্রার্থী হন আমার মনে হয়েছে বিজেপি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছে মাহফুজা খাতুনকে পাদপ্রদীপের আলোয় আনা। লড়তে পারবেন কি না, জিততে পারবেন কিনা, লড়বেন তো অবশ্যই, কিন্তু জিততে পারবেন কিনা সে তো লাখ টাকার প্রশ্ন। কেন মুর্শিদাবাদ কেন্দ্র আপনারা জঙ্গিপুর জানেন, সেখানে মাইনরিটি ভোটারের সংখ্যাধিক্য আছে। বেসিক্যালি কংগ্রেস এবং আগে কংগ্রেসের ব্যস্তন ছিল, পরবর্তীকালে তৃণমূলের ব্যস্তনে পরিণত হয়েছে। একসময় প্রচুর বামপন্থী ভোটার ছিলেন, কিন্তু বিজেপির সেইভাবে কোনো পেনিট্রেশন ছিল না, যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া। সেইখানে মাহফুজাকে যদি দেন বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব, সেটা কিন্তু একটা সত্যি কথা বলতে একটা চ্যালেঞ্জিং টোনে পুরো বিষয়টা দাঁড়াবে। অর্থাৎ একে মহিলা, তারপরে সংখ্যালঘু মুখ, এবং তাকে জঙ্গিপুর আসন দেওয়া, যেটা তার হোম গ্রাউন্ড প্র্যাকটিক্যালি। ফলত একটা ভালো সম্ভাবনার, একটা ভালো লড়াইয়ের জায়গা তৈরি হবে। জিতবেন কি হারবেন সেটা তো ভবিষ্যতের ব্যাপার, অনেক পাটিগণিত আছে, বীজগণিত আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু যদি মাহফুজা খাতুনকে বিজেপি প্রার্থী করেন, এটা কিন্তু অত্যন্ত, আমি আবার বলছি, অত্যন্ত একটা সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে হয়। এবং মহিলা রাজনীতিবিদদের ক্রমশ
বাংলার রাজনীতি তুলে নিয়ে আসা দরকার, যেখানে উল্টো দিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, ফলে সেই মহিলাকে কাউন্টার করতে গেলে অনেক মহিলা দরকার এবং সেই মহিলাদের যাতে গ্রহণযোগ্যতা থাকে সেটাও দেখা দরকার। শুধু সোর্সে কোনো মহিলা নেত্রী হয়ে গেল সেটা কখনো কাঙ্ক্ষিত নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে মাহফুজা খাতুন তার নেতৃত্ব বা তার কথা বলা, তার লড়াই, এটা কিন্তু বারবার প্রমাণিত করেছেন বাংলার রাজনীতিতে, সীমিত পরিসরে কিন্তু করেছেন। কিন্তু এবারে যদি বিজেপি তাকে প্রার্থী করে, সত্যি কথা বলছি, একটা ভালো লড়াই জঙ্গিপুর দেখবে। আমরা এরপরে আসবো যে মানুষটিকে নিয়ে, সে মানুষটির নাম হচ্ছে অগ্নিমিত্রা পল। আপনারা জানেন অগ্নিমিত্রা পল বেসিক্যালি রাজনীতির বাইরের জগতের মানুষ ছিলেন, পরিচিতি করেছিলেন ফ্যাশন ডিজাইনার হিসেবে। যে পরিবার থেকে এসছেন, অত্যন্ত বর্ধিষ্ণু পরিবার, প্রভাবশালী পরিবার এবং ব্যবসায়িক পরিবার, সেখান থেকে এসছেন। অত্যন্ত অভিজাত পরিবার থেকে আসাই মানুষ রাজনীতিতে কতটা নিজেকে মানিয়ে নিতে পারবেন, এই প্রশ্নটা বহু মানুষ একসময় করতেন। পরবর্তীকালে 2021 বিধানসভা নির্বাচনে আসানসোলের একটি কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয় এবং সেই প্রতিদ্বন্দ্বিতা করার পর তিনি সেখানে জেতার পর বিধানসভায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত উল্লেখযোগ্য। বারবার বিভিন্ন বিতর্কে অংশগ্রহণ করেছেন এবং আন্দোলনে সবসময় প্রথম সারিতে থেকেছেন। আমরা মাঝে মধ্যেই দেখেছি অগ্নিমিত্রা পলকে আসানসোলের রাস্তায় বসে আন্দোলন করছেন। একজন অভিজাত পরিবারের মহিলা, একজন অত বড় নামকরা পরিবারের মহিলা এবং ফ্যাশন ডিজাইনার হিসেবে তার খ্যাতি শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও প্রসারিত। সেই মানুষটা ডাউন টু আর্থে সে একদম প্রান্তিক মানুষের সঙ্গে মিশে গিয়ে সেখানে আন্দোলনের মুখ হচ্ছেন, এটাও কিন্তু বাংলা রাজনীতির একটা উপরি পাওনা। এবং সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মহিলা রাজনীতিবিদের যেমন খুব বেশি প্রয়োজন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পলের বিধানসভার রাজনীতিতে বিধায়ক হয়ে জিতে এসে সেইখান থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হয়েছেন এবং প্রত্যেকটা লড়াইয়ে ফোরফ্রন্টে থাকেন। খুব সুন্দর কথা বলেন, মার্জিত কথা বলেন, রুচিশীল কথাবার্তা বলেন এবং একদিকে অভিজাত শ্রেণী, একদিকে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, আরেকদিকে প্রান্তিক অঞ্চলের মানুষ, এই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে একজন মহিলা রাজনীতিবিদের উত্থান বেশ আকর্ষণীয় এবং বাংলার মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। ফলে স্বাভাবিকভাবেই সেই মানুষটি যদি রাজনীতিতে লোকসভা নির্বাচনে শেষ পর্যন্ত মেদিনীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান এবং নির্বাচনে যেতেন, বাংলার আমার মনে হয় প্রভূত উপকার হবে। কারণ লোকসভায় গিয়ে বাংলার হয়ে কথা বলার মানুষ মুখ ভীষণভাবে দরকার। যে তিনজন মহিলাকে নিয়ে আমরা আলোচনায় এলাম, সেই তিনজন মহিলা যদি লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পান এবং তারা শেষ পর্যন্ত যদি নির্বাচনে জেতেন, বাংলার প্রভূত উপকার হবেন। এবং অবশ্যই মহিলা মুখ কথা বলতে জানেন, এরা তিনজনই আমি বলছি, মাহফুজা খাতুন এবং তারপর এই অগ্নিমিত্রা পল এবং ডক্টর অর্চনা মজুমদারের কথা বলবো। এই মানুষগুলো কিন্তু প্রত্যেকটা মিনিটে ভীষণ ভোকাল থাকেন, কথা বলেন। বাংলার রাজনীতিতে যদি এই তিনজন মহিলার রাজনৈতিকভাবে অভিষেক হয় বা উত্থান হয়, একটা নতুন 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 এরিনাতে উত্থান হয়, তাহলে বাংলার আখেরের লাভ। এর আগে আমরা দেখেছি লকেট চ্যাটার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলার রাজনীতিতে মহিলা হিসেবে। আমরা দেখেছি ডক্টর ভারতী ঘোষ, তিনিও কিন্তু যথেষ্ট প্রভাবশালী, কোনো নির্বাচনে এখনও জেতেননি কিন্তু সম্ভাবনা আছে তাঁরও টিকিট পাওয়ার। আমরা তাকে নিয়েও পরবর্তীকালে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে চলুন আমি আরেকজনের কথা বলি, ডক্টর অর্চনা মজুমদার। আপনারা কতজন চেনেন জানি না, ডক্টর সবাই নিশ্চয়ই চেনেন, টিভিতে মুখ দেখেন, তার বিভিন্ন সময় তার বক্তব্য, মুখপাত্র হিসেবে তার কথা বলা এবং বিভিন্ন বিষয়ে লড়াই করা, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে তার কথা বলা, অত্যন্ত মনোগ্রাহী আলোচনা আমরা বিভিন্ন সময় শুনেছি টিভির পর্দায়। ডক্টর অর্চনা মজুমদার এক সময় কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল লাইনে চাকরি করতেন, অত্যন্ত খুব মানে উঁচু মাপের একজন ডাক্তারি পরিষেবার সঙ্গে সংযুক্ত ছিলেন, প্রচুর টাকা তার বেতন ছিল। সেই সব সমস্ত মোহ ছেড়ে দিয়ে ডক্টর অর্চনা মজুমদার কিন্তু বিজেপিতে আসেন এবং সরাসরি সর্বক্ষণে বিজেপির কর্মী হিসেবে কাজ করেন। আপনারা যে কোনো সময় ইদানিংকালে বিজেপি যে কোনো রাজনৈতিক আন্দোলন যদি দেখেন, সবসময় দেখবেন ডক্টর অর্চনা মজুমদারকে নয় শুভেন্দু অধিকারী পাশে হাঁটতে, নয় ডক্টর সুকান্ত মজুমদার পাশে হাঁটতে, বারবার তিনি সন্দেশখালিতে গেছেন এবং ভয় ডরহীন একজন মহিলা, কথা বলতে পারেন, প্রচণ্ড জোশ আছে কথার মধ্যে, প্রচণ্ড যুক্তি আছে কথাবার্তার মধ্যে এবং অবশ্যই প্রচুর পড়াশোনা আছে। রাজনীতিতে পড়াশোনা জানা মহিলারও ভীষণ প্রয়োজন। ফলত ডক্টর অর্চনা মজুমদার যদি শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা জানি না, শুনছি বসিরহাটে তাকে মনোনয়ন করে দিচ্ছে দল, কিন্তু যদি সত্যি শেষ পর্যন্ত তিনি নমিনেশন পান এবং জেতেন, অবশ্যই তিনি আরেকজন নুসরাত জাহান হবেন না বসিরহাট থেকে,
বসিরহাটের মানুষের কথা বলার জন্য সংসদে যাবেন যদি বসিরহাটের মানুষ শেষ পর্যন্ত তাকে নির্বাচিত করে, এবং অবশ্যই তার আগে বিজেপি যদি তাকে নমিনেশন দেন। আমি সবকটাই আজকের এই আলোচনাটা করলাম মূলত যদি বিজেপি এই তিনজন মানুষকে টিকিট দেন, এই তিনজন মহিলাকে টিকিট দেন, মহিলা রাজনীতিবিদকে টিকিট দেন, মাহফুজা, অগ্নিমিত্রা এবং ডক্টর অর্চনা মজুমদার, কিন্তু যদির ওপর তো কোনো কথা হয় না, হয়তো দেখা গেল এরা তিনজনে কেউই নমিনেশন পেলেন না, আবার দেখা গেলো এদের মধ্যে কেউ পেলেন। কিন্তু এই তিনজন মহিলার রাজনীতিতে উত্থানটা আমার মনে হয়েছে বাংলার রাজনীতির পক্ষে অত্যন্ত একটা ভালো দিকচিহ্ন হিসেবে বিবেচিত হবে। কেন বাংলার রাজনীতিতে মহিলা রাজনীতিবিদদের নিয়ে আলোচনা করতে গেলে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবশ্যই কথা বলতে হবে, তিনি সর্বপ্রথম বাংলার রাজনীতি একজন মহিলা রাজনীতিবিদ হিসেবে সর্বভারতীয় পরিচিতি পেয়েছেন। পরবর্তীকালে আমরা টুকরো টুকরো প্রচুর মহিলা রাজনীতিবিদের ছায়া দেখেছি, মুখ দেখেছি, কিছুদিনের জন্য তাদের উত্থানও দেখেছি, তারপর কীরকম হারিয়ে গেছেন সেটাও আমরা দেখেছি। আমরা বাম রাজনীতিতে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তুলে নিয়ে আসার বামপন্থীরা চেষ্টা করছেন। বয়সে নবীন, কথা বলেন, বক্তৃতা দেন, ভালো বক্তৃতার মধ্যে একটা ঝাঁজ আছে, কিন্তু ইটস টু আর্লি টু প্রেডিক্ট এনিথিং অ্যাবাউট হার। তার কারণ তিনি এখন বিধানসভা নির্বাচনের নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, হেরে গেছেন। এবারে লোকসভা নির্বাচনে সম্ভবত তিনি কোনো নমিনেশন পাচ্ছেন না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাকে প্রচারের অভিমুখে রেখে পরবর্তীকালে সারা বিধানসভা নির্বাচনে অবশ্যই মীনাক্ষী মুখোপাধ্যায়কে বামপন্থীরা মুখ করবেন, এটা আমার মনে হয় বলে আমি আপনাদের কাছে বললাম। যাই হোক, সেটা তো বামপন্থী রাজনীতি করে না, কিন্তু বিজেপির রাজনীতির মধ্যে আমি এই প্রতিবেদনে এই কথাটা বলে শেষ করব, বেসিক্যালি বিজেপির রাজনীতিতে মহিলাদের কোনো স্থান নেই বলে একটা প্রচার হয়, কিন্তু আমরা বিকল্প তো দেখেছি। স্মৃতি ইরানিকে দেখেছি, সাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও আমরা দেখেছি। সর্বভারতীয় ক্ষেত্রে প্রচুর বিজেপির মহিলা রাজনীতিবিদ এসছেন। ডক্টর নির্মলা সীতারমণের মতো একজন অর্থমন্ত্রীকে প্রতিষ্ঠিত এবং অত্যন্ত দক্ষ অর্থনীতি এ জগতের কাজ করার জন্য দেখেছি। ডক্টর নির্মলা সীতারমণের মতো একজন মহিলা রাজনীতিবিদকে বাংলার রাজনীতিতে মহিলা রাজনীতিবিদদের উত্থানটা দরকার, বিকল্প মুখ যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেও। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনজন যদি প্রার্থী হন, এবং এই তিনজন যদি সত্যিই প্রার্থী হন, যদি প্রার্থী নাও হন, আমি বলবো যে তিনজন সাম্প্রতিককালের বাংলার রাজনীতিতে মহিলা রাজনীতিবিদদের মধ্যে অবশ্যই একটা উত্থানের জায়গা, একটা নতুন 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 অভিমুখ তৈরি করছেন, প্রোভাইডেড পার্টি তাকে ঠিকঠাকভাবে কাজে লাগাবে। এরা মানুষের কাছে যেতে চান, কিন্তু পার্টি কতটা তাদের পেছনে থাকবে সেটাও খুব ইম্পর্টেন্ট দলীয় রাজনীতিতে। আরও পরবর্তীকালে অনেক মহিলা মুখ এগিয়ে আসছেন, কেয়া ঘোষের মতো নাম আমরা উচ্চারণ করতে পারি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যেহেতু তিনটে নাম লোকসভা নির্বাচনে এদের প্রার্থী হওয়ার কথা শুনলাম, ভালো লাগলো দেখে। অন্তত বিজেপি তিনজন মহিলার নাম বিবেচনার মধ্যে এনেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা ফাইনাল লিস্টের মধ্যে তাদের তালিকা থাকবে কিনা তার উপর অনেক কিছু নির্ভর করছে। কিন্তু তিন কন্যার সম্বন্ধে বলতে গিয়ে আমার খালি বারবারই একটা জিনিস মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গেলে কিন্তু মহিলা মুখও ভীষণভাবে দরকার। এই তিন কন্যায় থেমে গেলে হবে না, 30 কন্যার খোঁজে নিরন্তর কাজ করে যেতে হবে ভারতীয় জনতা পার্টির মতো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মূল বিরোধী দলকে।